পৃথিবীতে প্রায় দেখা গেছে যে 25 থেকে 30% মানুষ হার্ট অ্যাটাকের রোগী ইনস্ট্যান্ট মারা যায় হসপিটালে পৌঁছানোর আগেই। আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ঘুম, আমাদের পরিবেশ সমস্ত কিছু কিন্তু হৃদরোগের পিছনে একটা বড় ভূমিকা রাখে। সবসময় দেখবেন টেম্পার আমাদের হট, শহর অঞ্চলে মানুষ একটা মানে এদের যে ধৈর্য ক্ষমতা কমে যায়, এটা হার্টের উপর কিন্তু মানে দারুণভাবে এফেক্ট করে। অনেক সময় গ্রামের মানুষ অনেকটা নেগলেক্ট করে, হার্টের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে ওয়েট অ্যান্ড সি দেখি। আসলে হার্টের ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। সুস্থ খাদ্যাভ্যাস একটা সুস্থ হৃদয়ের জন্য অপরিহার্য। একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে বাইরের খাবারটাই মনে হয় খুবই টেস্টি, এটা খেলেই মনে হয় ভালো থাকতো। মানুষের মন খারাপ হলে কারোর সাথে সোশ্যালি ইন্টারেক্ট করে না, কোথাও ঘুরতেও যায় না, বেড়াতে যায় না। সো হার্টও কিন্তু দেখা যাচ্ছে যে তার একদম মানে ঝিম মেরে থাকে। এই যে মানসিক চাপে কিন্তু মানুষ সুইসাইডও করে বসে বা একটু খারাপ কিছু অ্যাটেম্পটও করে। হৃদয় আমাদের জীবনের স্পন্দন, কিন্তু এই ব্যস্ত নগর জীবনে অনিয়মিত খাবার, মানসিক চাপ আর নিষ্ক্রিয় জীবনযাপনের কারণে সেই স্পন্দনে আজ ঝুঁকির মুখে। আজকের স্বাস্থ্যবেলায় আমরা কথা বলবো হৃদয়ের যত্ন নিয়ে, জানবো কেন বাড়ছে হৃদরোগের হার, কারা বেশি ঝুঁকিতে, আর কিভাবে আমরা নিজের ও প্রিয়জনের হৃদয়কে রাখতে পারি নিরাপদে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন হৃদরোগ বিশেষজ্ঞকে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার চয়ন সিংহ, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তার চয়ন সিংহ 1983 সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন এবং 2013 সালে মেডিসিন বিষয়ে FCPS ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 2017 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MD ডিগ্রি লাভ করেন। ডাক্তার চয়ন সিংহ ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির ফেলো এবং আমেরিকান কলেজ অব কার্ডিওলজির সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, কালবেলা স্টোরিতে আপনাকে স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি। আমাদেরকে যারা শুনছেন আশা করি সবাই ভালো আছেন। স্যার, প্রথমে জানতে চাই, আমরা দেখছি হৃদরোগে ঝুঁকি বাড়ছে, বিশেষ করে শহরে যারা বাস করছেন, তো এর মূল কারণগুলো আসলে কি? আমরা যদি হৃদরোগের কারণের দিকে তাকাই, যে বংশ পরম্পরায় বা ফ্যামিলি কিছু কারণের পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের জীবনাচরণ, আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ঘুম, আমাদের পরিবেশ সমস্ত কিছু কিন্তু হৃদরোগের পিছনে একটা বড় ভূমিকা রাখে। প্রথমে দেখি যে এই ট্রানজিশন বা শিফটিং, আমরা যখন গ্রামে ছিলাম এখন শহরে এসেছি, আমাদের খাদ্যাভ্যাসে কিছু চেঞ্জ এসেছে। যেমন আমরা এখন ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুড অথবা প্রসেস ফুডে কিন্তু শহরের কালচারে বেশি অভ্যস্ত। সো ইজিলি একটা খাবার যেভাবে প্রিপেয়ার করা যায় সেই খাবারগুলোতে আমরা শহরের মানুষগুলো বেশি অভ্যস্ত। সেই খাবারগুলোতে দেখা যাচ্ছে যে বেশি ক্যালোরি থাকছে, আবার সেই খাবারগুলো প্রসেস ফুড বা ট্রান্স ফ্যাট বেশি থাকছে। সো তার যে একটা ক্ষতিকর দিক সেটা কিন্তু রয়ে যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে কায়িক পরিশ্রম করা। আপনি দেখবেন যে গ্রামে যখন আমরা থাকি, যেমন কেউ পানি আনতে যাবে, আমরা টিউবওয়েলে গেলাম, কল চাপ দিয়ে পানি আনতে হচ্ছে, কিন্তু আমাদের চার দেয়ালের ভিতরেই সমস্ত ট্যাপ আছে। আমাদের যে পরিশ্রম করার যে টেন্ডেন্সি, আমাদের বাসায় বাড়ির লিফট আছে, অফিসেও লিফট আছে। তো এই যে কায়িক পরিশ্রম করার যে একটা মানে অভ্যাস, সেটা কিন্তু আমাদের কমে যায়। ফলশ্রুতিতে আমরা ওজন বেড়ে যায়। ওজন বেড়ে গেলে যা যা হয়, ডায়াবেটিস হচ্ছে অল্প বয়সে, প্রেশার বেড়ে যাচ্ছে, রক্তে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে এবং হৃদরোগের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তারপর শহরে কিন্তু স্ট্রেস। গ্রামের মানুষ একটা ন্যাচারাল বা একটা কাম অ্যান্ড কোয়াইট যখন এনভায়রনমেন্টে থাকে, প্রকৃতির সান্নিধ্যে থাকে, সে কিন্তু অনেক সুদিং থাকে, তার মানসিক অনেকটাই রিল্যাক্স থাকে, পাখির ডাক শুনছে, গান শুনছে। কিন্তু শহরে এই যে পরিবেশ দূষণ, হর্ন, গাড়ির হর্ন, আপনার সে এক জায়গায় যেতে হবে, আপনি প্রথমে যেয়ে কিন্তু বার্ন আউট হয়ে যাচ্ছেন, এক্সস্টেড হয়ে যাচ্ছেন। অত ভালো ট্রান্সপোর্ট নাই, প্রাইভেট ট্রান্সপোর্টেও মানে কিউ, এতটা লাইন। সো এই যে একটা স্ট্রেস, সময় মতো পৌঁছাইতে না পারলে আপনি একটা জিনিস মিস করবেন বা আপনার বস বকা দিবে, একটা স্ট্রেস কাজ করেই কিন্তু। তারপরে হচ্ছে ঘুম। আপনি দেখবেন যে আমি যখন গ্রামে ছিলাম, আমি কিন্তু ইউজুয়ালি 10টা থেকে 11টার ভিতরে ঘুমিয়ে পড়তাম, বা আমরা যখন এখন গ্রামে যাই তখনই করি। কিন্তু শহর অঞ্চলের মানুষ কিন্তু দেখবেন যে একটু লেট নাইটে ঘুমানোর অভ্যাস আর কি। সো একটা যে অ্যাডিকুয়েট স্লিপ, যেটা হার্টকে কাম অ্যান্ড কোয়াইট করে, সেটা কিন্তু হচ্ছে না। সো দীর্ঘদিনের একটা ঘুমের একটা যে ঘাটতি, সেটা কিন্তু দারুণভাবে মানে খুব ট্রিমেন্ডাসলি এফেক্ট করে হৃদরোগের জন্য আর কি। তারপরে আপনি যে পলিউশন যদি চিন্তা করেন, যে এয়ার পলিউশন আছে, সাউন্ড পলিউশন বললাম, ওয়াটার পলিউশন,
এই কিউমুলেটিভভাবে কিন্তু আমরা সবসময় দেখবেন টেম্পার আমাদের হট, শহর অঞ্চলে মানুষ একটা মানে এদের যে ধৈর্য ক্ষমতা কমে যায়, এটা হার্টের উপর কিন্তু মানে দারুণভাবে অ্যাফেক্ট করে। এই কিউমুলেটিভভাবে এই সামগ্রিকভাবে এই জিনিসগুলো আমাদের অ্যাফেক্ট করে। আবার শহরে কি হয় যে বিভিন্ন হেলথ ফ্যাসিলিটি থাকার জন্য একটু সিমটম হচ্ছে ডক্টরের কাছে চলে যাচ্ছে, ডিটেকশান বেশি হচ্ছে। অনেক সময় গ্রামের মানুষ অনেকটা নেগলেক্ট করে, হার্টের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে ওয়েট অ্যান্ড সি দেখি, তো অল্প মানে ইজিতে মানে অনেক সময় ডায়াগনোসড হয় বলে দেখা যাচ্ছে শহরের মানুষের আসলে হৃদরোগের প্রকোপটা বেশি আর কি। আচ্ছা, আমরা তো আগে জানতাম যে হৃদরোগ শুধু বয়স্কদের হয়, এখন তরুণদেরও হচ্ছে। না, এটা আসলে একটা মিথ আর কি, যে এক সময় আমরাও দেখেছি হ্যাঁ যে ছোটোবেলায় শুনতাম হৃদরোগ বা বিভিন্ন যে রোগগুলো উচ্চ রক্তচাপ বয়স্ক মানুষদের হয়, হ্যাঁ এটা ঠিক বয়স্কদের, কিন্তু বাংলাদেশে ইদানিংকালে তরুণদের ভিতরে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে মানুষের যখন গোল্ডেন একটা টাইম লেখাপড়া শেষ করলো, জবে ঢুকলো, তখন কিন্তু যে বিভিন্ন স্ট্রেস, মানসিক যে চাপ, এই চাপেই কিন্তু মানুষ স্ম্যাশড হয়ে যাচ্ছে। এটা একটা ব্যাপার। দেখবেন যে ন্যাচারাল যে ক্যারিয়ার, যেমন আপনি লেখাপড়া করলেন, আপনি ইউনিভার্সিটি থেকে বেরোলেন, আপনি ধরেন খুব এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করলেন, আপনি ইউনিভার্সিটির টিচার হইলেন, ন্যাচারালি কী হবে, আপনি একটা সার্টেন টাইমের পরে আপনার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট ফলোড বাই প্রফেসর এগুলো হবেন। কিন্তু বাংলাদেশে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা মামা কাকা ধরাধরির যে একটা ব্যাপার, সেই ব্যাপারগুলো এত এফেক্ট করে এই ন্যাচারাল প্রসেসে ক্যারিয়ারগুলো আগায় না। সো মানুষ কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অন্য শর্টকাট লাইন খোঁজার চেষ্টা করে কীভাবে বড়লোক হওয়া যায়। আবার শহরের যে চাকচিক্য, সেটাও মানুষকে প্রলুব্ধ করে, কিভাবে দেখা গেলো আমার স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি দেখা গেলো 100, আমি নিয়ে দিলাম 500, অতিরিক্ত স্ট্রেস। তারপরে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন, একটু আগেই বলছিলাম যে হার্টকে ভালো রাখার জন্য একটা ডিসিপ্লিন যে ওয়েতে একটা সুন্দর লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল লিড করা লাগে, কিন্তু আমাদের অনেকে এটা আমরা করি না, বা ইচ্ছা থাকলে অনেক সময় হয় না। ফলশ্রুতিতে খুব কম বয়সে ডায়াবেটিস, আমাদের উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল, মানসিক চাপ, ঘুম কম, এইগুলোর জন্য কিন্তু আমাদের তরুণদের ভিতরে আবার মাদক ইজিলি অ্যাক্সেস, আমাদের দেখবেন যে বিভিন্ন ধরনের মাদক, ই সিগারেট আছে, ইয়াবা আছে, আরও কিছু মানে সাবস্টেন্স অ্যাবিউজ আছে, নারীরাও কিন্তু ইদানিং আসক্তি হচ্ছে আর কি। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে খুব প্রিম্যাচিওর অল্প বয়সে তরুণরা কিন্তু হার্ট অ্যাটাক, এবং অনেকগুলো সাডেনলিও হয়ে যাচ্ছে। যখন আপনি একটা সুস্থ ধারা জীবনযাপন করবেন না, যখন একটা মৃদু ঝাঁকুনিও হয়, সেটা তীব্র আকারে হয়। সো এই জায়গা আমাদের আসলে কাজ করার অনেক সুযোগ আছে। স্যার বলছিলেন যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল এই প্রসঙ্গতে এসছে, তো আমি এই প্রসঙ্গ ধরে একটু প্রশ্ন করতে চাই যে এই তিনটির সাথে হৃদরোগের সম্পর্কটি আসলে রাইট। আমাদের হৃদরোগের পিছনে যে কারণগুলো আছে, এই তিনটা ফ্যাক্টর, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্ট্রল, এগুলোকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে। আপনি দেখবেন যে উচ্চ রক্তচাপের মানুষ, যেমন আজকেও আমাদের হসপিটাল দেখলাম একজন ন্যাজাল ব্লিডিং, মানে রাগ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে নাক দিয়ে, তো ওনার প্রেশার মেপে দেখলাম 250/120, কিন্তু উনি এটা কোনো বেকার নাই ওনার। উচ্চ রক্তচাপে বেশিরভাগ মানুষ আসলে অ্যাসিমটোমেটিক থাকে, কোনো সিমটম থাকে না বলে তাকে নেগলেক্ট করে। বাংলাদেশেও কিন্তু এটা ব্যাপকভাবে, আমাদের প্রায় প্রতি 3 থেকে 4 জনের একজনে কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছে। কিন্তু সিম্পলি যদি কেউ প্রেশারটা মাপে এবং মেপে যদি বেশি পায়, সেভাবে মেজার নাই, তাহলে কিন্তু অনেকাংশে এই হৃদরোগগুলো প্রতিরোধ করা সম্ভব। তারপর ডায়াবেটিসও কিন্তু একটা সাইলেন্ট কিলার। দেখা যাচ্ছে ডায়াবেটিস যখন ধরা পড়ে ইয়াং মানুষদের, তখন কিন্তু একটা কমপ্লিকেশান নিয়ে আসছে, হয় হার্ট অ্যাটাক, অথবা চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে, অথবা কিডনি ড্যামেজ, অথবা হাত পা ঝিনঝিন করে, মানে 50% রোগী কিন্তু কোনো কমপ্লিকেশান নিয়ে প্রেজেন্ট করে। কোলেস্ট্রলও কিন্তু একটা সাইলেন্ট কিলার। তো এই তিনটা রিস্ক ফ্যাক্টর কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেখা হলো ডায়াবেটিস রোগীদের প্রেশার বেড়ে যায়, আবার প্রেশারের রোগীদের কোলেস্ট্রল থাকে। সো আমরা যদি এই তিনটা ফ্যাক্টরকে অ্যাড্রেস করি, আমাদের সচেতন হতে হবে। প্রতি বছর অ্যাটলিস্ট আমরা যেন আমাদের প্রেশারটা চেক করি, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের ওজন বেশি, যারা একটুতে হয়রান লাগে, এবং ডায়াবেটিসটা চেক করা উচিত এবং কোলেস্ট্রলটাও দেখা উচিত। আপনি জানেন এই সচেতনতার কিন্তু মানুষকে আলোকে প্রতি বছর 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়। আবার প্রতি 14ই নভেম্বর সামনে আমাদের বিশ্ব ডায়াবেটিস দিবস আসছে, সেটাও কিন্তু পালন করা হয়। তো এই আসলে সচেতনতার কোনো বিকল্প নাই। আমাদেরকে সচেতন থাকলেই এই ডিজিজগুলোকে আর্লি আইডেন্টিফাই করলে
অনেকাংশে হৃদরোগ কিন্তু প্রতিরোধ করা সম্ভব। স্যার, আমরা জানি ধূমপানের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে, বাট এটা বাদ দিলে কি অন্যান্য দৈনন্দিন কোন অভ্যাসের কারণে হৃদরোগের পসিবিলিটি হওয়ার পসিবিলিটি আছে কিনা যদি একটু বলতেন। ডেফিনেটলি আমরা জানি যে ধূমপান এমন একটা জিনিস, এটা প্রতিটা ডিজিজের কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, আমাদের লাং ক্যান্সার, আমাদের ফুসফুসের যে রোগগুলো, এটা তো আমরা সবাই জানি। কিন্তু পাশাপাশি যে দৈনন্দিন যে অভ্যাস এমন হতে পারে যে কাউ ধূমপান করে না, কিন্তু সে ইনডাইরেক্টলি দেখা গেছে তামাকে জর্দা খাচ্ছে পানের সাথে, সেটাও কিন্তু ব্যাপকভাবে। অনেকে সিগারেট সেবন করছে, সেটাও কিন্তু আমাদের ক্ষতি করছে। আবার কেউ সাবস্টেন্স অ্যাবিউজ করছে, সেটাও একটা ব্যাপার। কেউ ড্রিঙ্কস করছে, সেটাও একটা ব্যাপার। আবার অস্বাস্থ্যকর জীবনযাপন করে, দেখা গেলো যে তার মানে যে আমাদের যে ড্রিঙ্কসগুলো আছে, সফট ড্রিঙ্কস, সেটার উপরে মানে অ্যাফেকশান। আমার কিছু রোগী আছে যে কোক না খেলে তাদের ঘুম হয় না। এই যে প্রচুর সুগার থাকে, সুগারের ড্রিঙ্কসগুলো যখন মানে গ্রহণ করবেন, আপনি একদিক থেকে মোটা হয়ে যাচ্ছেন, মোটা হয়ে গেলে ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস হলে আপনার দেখা যাচ্ছে কর্মক্ষমতা কমে যাচ্ছে, অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। এটা একটা ডায়েট। আবার অনেকের আছে যে প্রতিদিন তার ফাস্টফুড বা যেমন কালকে একটা রুগী দেখলাম যে ওনার বাবা বলছে যে আমার ছেলেটা স্যার মানে বাসার খাবার ভালো লাগে না, কিন্তু বাইরের খাবার জন্য কেমন সে খেতে খুবই পছন্দ। তো আসলে এটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে বাইরের খাবারটাই মনে হয় খুবই টেস্টি, এটাই খেলেই মনে হয় ভালো থাকতো। কিন্তু ব্যাপারটা দীর্ঘদিনে যে বাইরের যে প্রসেসড ফুডগুলো কনজিউম করার ফলে যে আমাদের ক্যালোরি শরীরে ঢুকছে, ব্যাংকে টাকা ঢোকার মতো। আপনি যদি খালি ব্যাংকে ঢুকাচ্ছেন, যদি ব্যয় না করেন, শরীরে অনেক ক্যালোরি ঢুকছে কিন্তু বার্ন হচ্ছে না। শহরে কয়টা মানুষ দেখবেন যে রেগুলার হাঁটে, বা আমাদের এত মানে চারিদিকে এত যানজট বলেন বা রিক্রিয়েশনের অভাব বলেন, ওরকম খেলাধুলার মাঠ নাই। তো দেখা যাচ্ছে যে আসলে বসে থাকাই বেশি হচ্ছে। সো এই জিনিসগুলো কন্টিনিউ করার পরে আমাদের কিন্তু হৃদরোগের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আমার একটি প্রশ্ন আছে স্যার, কেউ আছেন যে যাদের হৃদরোগ আছেন, যে হৃদরোগে তারা আক্রান্ত, কিন্তু তারা মেডিসিন নিচ্ছেন, ওকে, পাশাপাশি ড্রিঙ্কস করছেন এবং সিগারেট খাচ্ছেন বা স্মোক করছেন। আসলে এটি কতটুকু ঝুঁকিপূর্ণ, মানে আপনি যদি একটু এটা আসলে তো আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ আমরা একটা রোগী যদি হার্ট অ্যাটাক হয়, আমরা তার কারণগুলো আইডেন্টিফাই করি যে এর পিছনে কী কী কারণ আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রির পাশাপাশি খুব কম বয়সে হয়তো তার স্ট্রেস বেশি, অথবা তার উচ্চ রক্তচাপ, অথবা তার মানে ব্যাড হ্যাবিট আছে যেটা আপনি বললেন, অথবা তার ডায়াবেটিস আছে। তাকে খুব সুন্দর করে কাউন্সিলিং করা হয় যে দেখেন আপনি কিন্তু একটা সেকেন্ড লাইফ পেলেন। কারণ আমাদের উন্নত বিশ্বেও পৃথিবীতে প্রায় দেখা গেছে যে 25 থেকে 30% মানুষ হার্ট অ্যাটাকের রোগী ইনস্ট্যান্ট মারা যায়, হসপিটালে পৌঁছানোর আগেই সাডেন ডেথ হয়ে যায়। তখন যখন মানুষ ট্রিটমেন্টে যায়, মানুষ ফিল করে যে না আসলে ঈশ্বর আমাকে তো একটা লাইফ দিচ্ছে, এই লাইফের যত্নটা আমার করতে হবে। তো তাকে সুন্দর করে কাউন্সিলিং করে দেওয়া হয় যে মানুষের আসলে লাইফে তো কতগুলো ডোমেন থাকে না, যে আপনি সুন্দর করে বাঁচার জন্য যে আপনার এই ব্যাড হ্যাবিটগুলো বর্জন করতে হবে, আপনি সুন্দর একটা চেক আপের উপর থাকবেন, এই ওষুধগুলো কেন খেতে হবে, আপনি লং টার্ম গ্রহণ করার প্রয়োজনীয়তা কি, ডিটেলস আসলে বলে দেওয়া হয়। বেশিরভাগ রোগী কিন্তু আসলে ভালো মোটিভেটেড হয়। আমরা যদি একটু সময় দিই, কাউন্সিলিং করি, বেশিরভাগ রোগী মেনে চলে। এটা একটা পজিটিভ দিক। তো এই ভিতরে থাকলে কিন্তু একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করা কিন্তু সম্ভব। হার্ট সুস্থ রাখতে খাদ্যাভ্যাস আসলে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা আসলে খুবই একটা মানে ওয়ান্ডারফুল বা ট্রিমেন্ডাস একটা রোল আছে। যেমন আমরা জানি যে সুস্থ খাদ্যাভ্যাস একটা সুস্থ হৃদয়ের জন্য অপরিহার্য। আমরা জানি যে যেসব খাবারগুলো খেলে হার্ট ভালো থাকবে, যেমন আপনি জাপানে যদি যান বা ওই ডায়েটগুলোতে যান, আমাদের বিভিন্ন ধরনের ডায়েট আছে। আমাদের তো ভাতে মাছে বাঙালি আগে বলতো, কিন্তু এখন যে ফাস্টফুড কালচার, এগুলো কিন্তু হার্টের জন্য খুবই খারাপ। তাহলে কী ধরনের ফুড কনজিউম করতে হবে? আমাদের বেশি শাকসবজি, লতাপাতা, সালাদ, তারপরে আমাদের বাদাম, টক দই, এই খাবারগুলো আমাদের খাওয়া উচিত। আমাদের কি পরিমাণে আসলে আমি খাবো, এই ডিপেন্ডস করে যে আমি কী ধরনের লাইফস্টাইল লিড করি। কেউ যদি রিক্সা পোলার হয় বা কেউ রিক্সা চালক, তার জন্য এক ধরনের ডায়েট, যে বসে বসে ডেস্কে জব করে তার জন্য এক ধরনের ডায়েট। এবং আমাদের একটা টেন্ডেন্সি থেকে লেট নাইটে খাওয়া, এই লেট নাইটে খেয়ে দেখা গেলো যে আমরা মোবাইল টিপতে টিপতে শুয়ে পড়ছি। এটা কিন্তু খুবই মানে হার্মফুল। আপনি যদি ওয়েস্টার্ন বা বাইরের দেশে যান বা দেখেন, ওরা কিন্তু 7টা-8টার ভিতর কিন্তু একদম ডিনার কমপ্লিট। সো আপনি নিয়ম হচ্ছে ঘুমোতে যাওয়ার অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে আপনার ডিনারটা শেষ করতে হবে।
সময় নিয়ে খাওয়া, পেট ভরে খাওয়া যাবে না, ঠিক আছে? যেমন সকালেরটা আমরা খাবো একটু সময় নিয়ে বেশি খাবার, দুপুরে একটু কম, রাত্রে আরও কম, যাতে আমাদের ভালো মেটাবলিজম হয়, আমাদের শরীরে লেগে না যায়। তো দেখা যাচ্ছে যে প্রসেস ফুড এইগুলো আমাদের আসলে ইজি প্রসেস, তো কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি একটু নিজেদেরকে সময় দিই, ডায়েটের পিছনে দেখা যাচ্ছে যে অনেক আছে না, ধরেন জিমে যারা যায়, তো যেগুলো স্বাভাবিক ডায়েট ফলো করলেই, অত বেশি যে আপনার সাপ্লিমেন্ট নিতে হবে নট নিডেড, স্বাভাবিক একদম মধ্যপন্থা যদি আপনি ডায়েট ফলো করেন, কায়িক পরিশ্রম করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর করে থাকা যাবে। আরেকটা ব্যাপার বললো পানি খাওয়া। অনেকে দেখবেন যে মানে একবারে অনেক পানি খেয়ে ফেলছে, কিন্তু নিয়মিতভাবে যদি পানি খাই আমরা, সেটাও কিন্তু হার্টের উপর মানে কম, মানে হার্ট ভালো রাখার জন্য একটা বিভিন্ন পানীয় আছে, ডাবের পানি, ন্যাচারাল যে এই মানে পানিগুলো, এটা বডির জন্য খুব ভালো। সালাদ খাওয়ার হ্যাবিট করা, ঠিক আছে? আর তারপরে হচ্ছে মাংসের বদলে যদি আমরা মাছ খাই, রেড মিটটা যদি অ্যাভয়েড করি, সেইগুলো আমাদের জন্য খুবই ভালো। তেল, ঘি বা লাল মাংস নিয়ে একটা বিতর্ক আছে, এগুলো স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক? আচ্ছা, তেলটা নিয়ে ব্যাপার হচ্ছে যে আমরা হার্টের রোগীদের বলে যত কম তেল তত ভালো। বাজারে বিভিন্ন রকমের তেল আছে, যেমন সরিষার তেল, তারপর হচ্ছে সয়াবিন অয়েল, পাম অয়েল, অলিভ অয়েল আছে। তো এই যতগুলো তেল আছে সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল, কিন্তু অলিভ অয়েল আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে অনেক কস্টলি। নিয়ম হচ্ছে যে আপনি যদি একজন মানুষ হয়, আপনার প্রতি মাসে আধা লিটার থেকে 1 লিটার তেল, যেটা আসলে অনেকেই চিন্তা করতে পারে না, কিন্তু আইডিয়াল এরকমভাবেই খাওয়া উচিত। ডুবো তেলে ভাজা আসলে বডির জন্য খুবই খারাপ, এবং একই তেলে বারবার ভেজে যে খাবারগুলো তৈরি করা, যেমন সিঙ্গাড়া, সমোসা, ভীষণ হার্মফুল, ঠিক আছে? এইগুলো প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, এবং ট্রান্স ফ্যাট শরীরে যখন ঢুকে, এটা রক্তনালীগুলো একদম মানে ঝাঁঝরা করে দেয়, চিকন হয়ে যায়, ফলশ্রুতিতে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হয়। তারপরে ঘিতে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবং হচ্ছে আপনি যেটা বললেন যে লাস্টে, যে লাল মাংসতে প্রচুর স্যাচুরেটেড ফ্যাটের থাকার পাশাপাশি ইউরিক অ্যাসিড নামে একটা জিনিস থাকে। কিউমুলেটিভভাবে এই তিনটা আসলে হৃদরোগের জন্য বিষ বললাই মানে ভালো। তবে আপনি যদি খেয়ে বার্ন করতে পারেন, ধরেন প্রতি সপ্তাহে অল্প পরিমাণে খেতে পারেন, এবং সেটা যেন এই তেলগুলোর জন্য ফ্রিকুয়েন্টলি আবার রিফাইন না করা হয়, অল্প পরিমাণে তেল। স্যার, প্রতিদিন কত সময় এবং কী ধরনের ব্যায়াম হৃদযন্ত্রের জন্য একেবারে কার্যকরী বা উপকারী বলে আপনি মনে করেন? কায়িক পরিশ্রম বা নিয়মিত এক্সারসাইজ আসলে হার্টকে অনেক উজ্জীবিত রাখে, সতেজ রাখে। দেখা যাচ্ছে গবেষণায় প্রতিদিন আমরা যদি 30 থেকে 40 মিনিট সিম্পলি জোরে জোরে হাঁটি, সেটা খুব ইফেক্টিভ। কেউ যদি ইয়াং এনার্জেটিক পারসন হয়, হাঁটার বদলে জগিং করতে পারে। আবার যদি কেউ এইগুলো ভালো না লাগে, উনি সাইকেলিং করতে পারে, সুইমিং করতে পারে, অথবা রিক্রিয়েশনাল যে গেমগুলো আছে না, সেইগুলো আসলে এই যে এক্সারসাইজ, সারা বডিতে একটা সুন্দর সার্কুলেশন হয়, ওজনটা নিয়ন্ত্রণ থাকে, আমাদের কোলেস্ট্রল ভালো থাকে, আমাদের প্রেশারটা নিয়ন্ত্রণ থাকে, এবং দেখবেন যে আপনার গেমস আপনার ভালো লাগে, মানসিকভাবে আপনি হ্যাপি থাকেন। যে একটা ক্রিকেট ম্যাচ হলো, আপনি ধরেন যে জিতে গেলেন, আপনি দেখবেন যে এই যে বডির ভিতরে একটা সুন্দর একটা ভাইব্রেশন হয়, শেয়ারিং হয়, ইন্টারাকশান হয়, এবং এইগুলোর পর মানে দিনের পর দিন যখন আপনি এই একটা হ্যাবিটে কনভার্ট করতে পারবেন বা অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার আসলে মানসিকভাবে ভালো আছেন, শারীরিকভাবে ভালো আছেন। তবে অনেকে আছে যে ধরেন অনেক বয়স, হাঁটতে পারছে না, বাসা থেকে বেরোইতে পারছে না, তাদের জন্য কিন্তু প্যাসিভ এক্সারসাইজও রেগুলার করা উচিত। স্যার, মানসিক চাপ বা স্ট্রেসও হৃদরোগের কারণ হতে পারে, এটা কিভাবে আসলে হৃদযন্ত্রকে প্রভাবিত করে এবং এটা নিয়ন্ত্রণের উপায় কি? দারুণ একটা কোশ্চেন। আমরা আসলে বর্তমান যে আর্থসামাজিক পার্সপেক্টিভ, সেটা কিন্তু সবাই অস্থির। আমাদের দেখবেন যে আমরা যখন স্বাস্থ্য বলি, স্বাস্থ্য বলতে তার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সোশ্যাল হেলথ, তিনটার কিউমুলেটিভ কিন্তু স্বাস্থ্য। তো মানসিকভাবে যদি কেউ অসুস্থ থাকে, দেখবেন যে কোনো কিছুই ভালো লাগছে না। মানুষের মন খারাপ হলে কারোর সাথে সোশ্যালি ইন্টারেক্ট করে না, কোথাও ঘুরতেও যায় না, বেড়াতে যায় না, কাজের প্রতি যে একটা স্পিরিট বা কর্মস্পৃহা, সেটা কিন্তু কমে যায়। সো হার্টও কিন্তু দেখা যাচ্ছে যে তার একদম মানে ঝিম মেরে থাকে, হ্যাঁ, কোনো কিছু ভালো লাগে না, এবং হঠাৎ প্রচণ্ড এই যে মানসিক চাপে কিন্তু মানুষ সুইসাইডও করে বসে বা একটু খারাপ কিছু অ্যাটেম্পটও করে। তো মানসিকভাবে ভালো রাখার জন্য আমাদের হার্টের রোগী আছে, বা এটা যারা আমরা বলে থাকি যে আপনি রেগুলার এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করলে কিছু হ্যাপি হরমোন রিলিজ হয়। সেটা স্বাস্থ্যকর একটা ডায়েট থাকা লাগবে। ডায়েট যেমন আপনার ধরুন পছন্দের খাবার, সে আপনি জুস খেতে পছন্দ করেন, দেখবেন ওই জিনিসটা দেখলে আপনার ভিতরে ভালো লাগছে, এটা একটা ব্যাপার হতে পারে। ধ্যান করা বা মেডিটেশন করা,
আপনি যত স্ট্রেস থাকবেন, আপনি যদি রেগুলার ধ্যান করেন বা মানে মেডিটেশন করেন, দেখবেন যে আপনি আত্মনিয়ন্ত্রণের ক্যাপাসিটি বাড়ে, ঠিক আছে? আপনার শরীরের যে সিম্প্যাথেটিক ড্রাইভ, স্ট্রেসটা এটা কমে যায়। তারপরে হচ্ছে আপনি নিয়মিতভাবে ঘুম কি মানুষকে প্রচণ্ড পরিমাণে মানে একটা হিলিং করে আর কি। আপনি যদি রাত্রে খুব সাউন্ড একটা ঘুম হয়, সকালবেলা আপনার চেহারা দেখেই বোঝা যাবে আপনার সুন্দর একটা মুডে থাকবেন। আপনি যা দেখবেন ভালো লাগছে, যেটা করবেন সেটার প্রতি আপনার একটা সুন্দর কনসেন্ট্রেশনও বাড়ে। সো আসলে এই জিনিসগুলো করলে, এবং অনেক সময় হয় কি যে সোশ্যালি যদি আমরা ইন্টারাক্ট করি, আমরা যদি শেয়ারিং করি, এবং দেখা যায় সোশ্যাল কিছু ওয়ার্ক আছে যে ওয়ার্কগুলো করলে আপনাকে প্লিজেন্ট দেয়, পছন্দের কাজগুলো, সেগুলো কিন্তু আপনি স্ট্রেস ফ্রি রাখে। একান্তই যদি না পারি, প্রফেশনাল যারা আছে তাদের কিন্তু হেল্প নিতে হবে, কারণ এটা কিন্তু একটা স্টিগমা আমাদের সমাজের জন্য। আমরা মন খারাপ তো কী হয়েছে, আজ আমার মন খারাপ, ভালো লাগছে না, শুয়ে থাকছে, ব্যাপারটা ঠিক তা না। আমরা ড্রাগের প্রতি অ্যাডিকশান হয়ে যাই, বিভিন্ন উল্টাপাল্টা খাবারের প্রতি অ্যাফেকশান হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইমে এটা নিজে অনেক সময় বোঝা যায় না। ফ্যামিলি মেম্বাররাই কিন্তু অ্যাড্রেস করে, বা সারাউন্ডিংসে যারা আছে বন্ধুবান্ধব, তারা কিন্তু অ্যাড্রেস করে যে তোমার এই জিনিসটা আগে যেরকম পারফরমেন্স ছিল বা কনসেন্ট্রেশন ছিল, ব্যাপারটা কি। এটা কিন্তু স্কুল গোয়িং চিলড্রেনদেরও হতে পারে, আমাদের যারা অ্যাডাল্ট আছে তাদের হতে পারে, বয়স্ক মানুষের। সো এই জিনিসগুলো আসলে সবার আসলে যত্ন নেওয়া উচিত, কারণ মনের যত্ন নিলেই কিন্তু হার্ট ওভারঅল হেলথও ভালো থাকে। স্যার, অনেকে দেখা যাচ্ছে হার্টের পেশেন্ট এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, আসলে অনেকে তো গ্রামে বসবাস করছে, গ্রামীণ মানুষ যারা আছেন তারা আসলে কিভাবে বুঝবেন যে তারা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, বা আমরা রিং পরানোর যে একটা ব্যাপার আছে হার্টের, বা এই ব্যাপারগুলো আসলে তারা আসলে কিভাবে বুঝবে যে এখন আমাকে ওই পর্যায়ে যেতে হবে? আসলে হার্টের ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। হার্ট অ্যাটাক যখন হয় তখন আসলে আমাদের এত কস্ট, যেমন হার্ট অ্যাটাকের সবচেয়ে যে আধুনিক চিকিৎসা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা রোগীকে হসপিটালাইজড করা, সিসিউতে নেওয়া, এবং 1 থেকে 2 ঘন্টার ভিতরে, গোল্ডেন টাইম বলা হচ্ছে 2 ঘন্টার ভিতরে তার অ্যানজিওগ্রাম করা, মানে হার্টের রক্তনালী পরীক্ষা করা। হার্টের রক্তনালী আসলে ব্লক হয়ে কিন্তু হার্ট অ্যাটাকটা হয়। যে ব্লকটা আছে সেই ব্লকটা রিংয়ের মাধ্যমে ছুটিয়ে দেওয়া বা ঠিক করা, অথবা যদি না হয় ইমিডিয়েটলি যদি প্রয়োজন পড়ে বাইপাস করা। তো এত প্রসেস, এত ট্রিটমেন্ট, এত টাকা পয়সা, এটা কিন্তু আমাদের আমাদের যে ডেভেলপিং কান্ট্রি মানুষের ক্ষেত্রে, বিশেষ করে গ্রামীণ মানুষের ক্ষেত্রে কিন্তু এত টাকা পয়সা জোগাড় করাও এটা খুবই টাফ, কোয়াইট ইম্পসিবল। এবং আমাদের যেহেতু স্বাস্থ্য বিমা নাই, সেক্ষেত্রে আমি বলবো যে সচেতনতা। আমরা যদি জানি যে আসলে আমাদের এই জিনিসগুলো করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, এবং ঝুঁকির মাত্রাটা আমার কি লেভেলে আছে, একজন ডক্টরে গিয়ে দেখেছি, এবং অনলাইন সুন্দর ক্যালকুলেটারও আছে কিন্তু, আপনার বয়স, আপনার জেন্ডার, আপনার ডায়াবেটিস বা প্রেশার আছে কিনা, আপনার হার্টের এজ কত, ঠিক আছে। কিছুদিন আগে দেখলাম যে আমেরিকান প্রেসিডেন্ট, ওনার যে বয়স তার থেকে ওনার হার্টের এজ কিন্তু কম। সো অনলাইন যে সুন্দর ক্যালকুলেটার আছে, আপনি নেটে সার্চ দিলে যে হাউ আই ক্যালকুলেট মাই হার্ট এজ, এটা বুঝতে পারেন। প্রয়োজনের ক্ষেত্রে আপনি ডক্টরের কাছে যান, আমার হৃদরোগের ঝুঁকি কেমন, কারণ আপনি জানেন যে সারা বিশ্বে কিন্তু নাম্বার 1 কিলার কিন্তু হৃদরোগ। সো এই ঝুঁকিটা যদি আপনি নিজে একটু কনসাস হন, ঠিক আছে, এবং কিছু টাকা সেভিংস করেন। অনেকে দেখা যাচ্ছে যে আমাদের সংসার সামলায় আমরা হিমশিম খাই, কিন্তু আপনি যদি চান যে কিছু টাকা আমার নিজের জন্য সেভ করব, ফ্যামিলির জন্য সেভ করব, হেলথের জন্য সেভ করব, তাহলে কিন্তু এটা সম্ভব। আর এই ক্ষেত্রে সবারই রোল আছে, আসলে আমাদের গভর্নমেন্টেরও কিছুটা রোল আছে, যে একটা হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে ট্রিটমেন্টগুলো অনেক হসপিটালে দেয়, আরও আসলে ব্যাপকভাবে, মানে উপজেলা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল, আমাদের বিভাগীয় শহরেও কিন্তু এগুলো আসলে এখন ইমপ্লিমেন্ট করার বা একটা মানে যুগের চাহিদাও কিন্তু এগুলো ইনশিওর করা। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে? হ্যাঁ, হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ, যেমন বুকের মাঝখানে একটা প্রচণ্ড রকমের একটা চাপা কষ্ট বা ব্যথা, সেই ব্যথাটার সময় ক্রমাগতভাবে এই যে আমাদের গলা বা চোয়ালে চলে আসা, এমনভাবে মনে হচ্ছে যে এমন কেউ গলাটা চেপে ধরে আছে, সাথে বাম হাতে চলে যাওয়া, শ্বাসকষ্ট অনুভূত, মানে দমটা মনে এখনই বেরোয় যাব, রুগীরা বলে যে মনে হচ্ছে এখনই ফিল করে মারা যাব, সাথে সমানে ঘামাইতে থাকে, অনেক সময় বমি হয়ে যায়, বমি মানে অজ্ঞানও হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের সিমটমগুলো কোনো রোগীর যদি বুকে ব্যথার সাথে সমানে ঘাম হইতে থাকে, এবং তার ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিতে যদি এরকম থাকে যে ওনার আগে হাঁটাচলা করতে বুকে চাপচাপ ফিল করতেন, শ্বাসকষ্ট হতেন, ওনার ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল মাত্রা বেশি, অথবা প্রেশার বেশি, অথবা ফ্যামিলিতে হার্টের রোগী আছে, তারা কিন্তু আসলেই ঝুঁকিযুক্ত। এবং এই ধরনের সিমটম হলে দেরি না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে
পৌঁছানো। সেখানে অন্যতম লক্ষণ কি বলে মনে করেন? অন্যতম লক্ষণগুলো হচ্ছে যে বুকের মাঝখানে একটা চাপা কষ্ট, বুকে ব্যথা, সাথে সমানে ঘাম হওয়া এবং শ্বাসকষ্ট হওয়া। বুকে ব্যথা হলে অনেকে চিন্তা করে যে হার্টের প্রবলেম হচ্ছে, হার্টের ব্যথা। আসলে সব ব্যথাই কি হার্টের ব্যথা কিনা? না না, একটা মানুষের ভিতর থাকে যে অনেকে আবার মনে করে যে আচ্ছা বুকের ব্যথা এটা গ্যাসের ব্যথা হতে পারে। ম্যাক্সিমাম মানুষই কিন্তু এরকম মনে করে যে কেউ যে হার্ট অ্যাটাক করে গেছে সেটা কিন্তু কেউ নিতে চায় না। ইভেন অনেকেই আছে যে না, আমাদের ভিতরেও ডক্টররা আছে যে আচ্ছা আমার বুকে ব্যথা করছে, একটা গ্যাসের ওষুধ খাই, গ্যাসের সিরাপ খাই, ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হয়ে যাবে, আমি যে টাইমটা ডিলে করতে যাই, বলা হয় যে মিনিটস মিনস মাসেল, এক একটা মিনিট যাবে মাসেলগুলো ড্যামেজ হয়ে যাবে। অনেকে দেখবেন যে আরে রোগটা হঠাৎ করে মারা গেল, ব্যাপারটা কি হলো? আসলে তার হার্ট অ্যাটাক হয়েছিল, উনি ভুল করে মনে করছে গ্যাসের ব্যথা, এত লেট নাইটে যাব, কি দরকার একটু দেখি। এগুলো আমাদের মা বোনরাই কিন্তু বেশি করে, ফিমেল প্যাশেন্টগুলো এটাও হয়। আবার যারা কেয়ারলেস না, কেয়ারলেস যারা আচ্ছা ঠিক আছে, বা অনেক সময় হয়ও না, গ্রামগঞ্জে যারা থাকে কত দূরে যাবে, সেই পৌঁছাইতে অনেক দূর, কিভাবে যাব, ট্রান্সপোর্ট কিভাবে হবে, এগুলো আসলে বিভিন্ন অলসতার কারণে হয়। তো আমাদের চেস্ট তো একটা ম্যাজিক বক্স, এখানে দেখবেন যে আমাদের স্কিন, আমাদের এর নিচে আছে আমাদের মাসেল, তারপর হাড়, তারপরে হচ্ছে দুই পাশে দুইটা লাংস, মাঝখানে হার্ট। সো এই বিভিন্ন কারণে কিন্তু ব্যথা হতে পারে। আবার মাঝখানে খাদ্য নালী আছে, আবার পেটের কিছু কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে। তবে হার্টের ব্যথা কিভাবে বুঝবো সেটা বোঝা যায় হচ্ছে বুকের মাঝখানে ব্যথা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আপনি যদি হাঁটাচলা করেন সেটা বেড়ে যাবে, রেস্ট নিলে কমে যাবে, অথবা জিহ্বার নিচে কোনো স্প্রে দিলেও সেটা কিন্তু কমে যায় আর কি। এটা হচ্ছে হার্টের ব্যথার একটা লক্ষণ। নারীদের ক্ষেত্রে হার্টের উপসর্গ পুরুষদের যে ভিন্ন, এটা শোনা যায়, এটি কতটুকু যুক্তিযুক্ত? রাইট, আমরা যেমন ছেলেদের ক্ষেত্রে একরকম সিমটম, মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট সিমটম। আসলে মেয়ে মানে একটু মিস্টিরিয়াস ব্যাপার, বলে না যে নারীদের মন আসলে বোঝা একটু কঠিন। এটা আসলেই তো ঈশ্বর এমনভাবেই কিছু সিমটম আবার দিয়ে দেখে, টিপিক্যাল সিমটম না, অ্যাটিপিক্যাল সিমটম। দেখা যাচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে বুকে যেমন চাপ চাপ ব্যথা হয়, কিন্তু সেটা হয় না, তার একটা অস্বস্তি লাগে, টায়ার্ড লাগে, আনডিউ একটা টায়ার্ডনেস, বলে যে প্রচণ্ড দুর্বল লাগছে, সমানে শ্বাসকষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছে, একটু বদহজম বা অস্বস্তি হচ্ছে, মাথা ঝিমঝিম করছে। তখন মনে করে কি আচ্ছা ঠিক আছে, তোমার মনে এমনি হচ্ছে, মাঝে মাঝে এরকম করে, আচ্ছা ঠিক আছে। কিন্তু যেমন আজকেও একটা সকালে আমরা হসপিটালে যখন আসলাম, 32 ইয়ার 32 বছরের একটা মহিলা হার্ট অ্যাটাকে 24 ঘন্টা পরে আসছে। কিন্তু এই যে এত ডিলে কেন? একটা হচ্ছে সেও মনে করছে যে না এটা আমার হার্টের সমস্যা না, এই জন্য 24 ঘন্টা চলে গেল। উনি তো মারাও যেতে পারেন। উনি এই যে খুব অ্যাডভান্স স্টেজ যখন কেউ প্রেজেন্ট করে, যদি সোনার ইজ বেটার, যখন আপনি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট নেবেন হার্টের রোগীদের ক্ষেত্রে, তত কিন্তু প্রগনোসিস ভালো বা ভালো হওয়ার সম্ভাবনা। যত ডিলে হয় তখন কিন্তু ড্যামেজ বেশি হয়ে যায়। তো নারীদের ক্ষেত্রে আসলে কিছু অ্যাটিপিক্যাল সিমটম থাকে। তো বিশেষ করে যদি শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, তারপর বুকের মাঝখানে একটু অস্বস্তি থাকে, ঘামাইতে থাকে, ঠিক আছে, একটু হজমের মনে হচ্ছে প্রবলেম, তখন কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। স্যার, নিয়মিত চেকআপের ক্ষেত্রে কাকে কখন কিভাবে পরীক্ষা করা উচিত, এই পরামর্শ আপনি কিভাবে দেবেন? আসলে আমরা তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের যেহেতু ওরকম হেলথ ফ্যাসিলিটি নাই, সো টেস্ট করার ক্ষেত্রে অনেক সময় পকেটেই থেকে অনেক খরচ যায় আর কি। তো মনে করছে আচ্ছা ঠিক আছে, এই টাকাটা অনেকে আবার বিলাসিতাও মনে করবে যে কেন আমি খরচ করব, আমি তো ভালোই আছি, তাহলে আমার আবার বিভিন্ন চেকআপের করার কি দরকার। কিন্তু যাদের পারিবারিক ইতিহাস আছে, অথবা আপনি যদি নাও জানেন, আমরা দেখেছি খুব ইয়াং বয়সেও কিন্তু মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে। তো বয়স যাদের একটু 30-এর বেশি হচ্ছে, তাদেরকে তো নিয়মিতভাবে কিছু পরীক্ষা করা উচিত। বিশেষ করে ডক্টরের কাছে যে তার প্রেশারটা কেমন আছে, তার ব্লাড সুগারটা কেমন আছে, কোলেস্ট্রলটা কেমন আছে, কিডনিটা কেমন আছে, এবং যদি কেউ স্মোকার হয় অবশ্যই বুকের এক্সরে করা উচিত। ইদানিংকালে ফ্যাটি লিভারের ট্রেন্ডও কিন্তু অনেক বেশি, বসে বসে কাজ করার জন্য আলট্রাসোনোগ্রাম করে আমাদের লিভারে ফ্যাট আছে কিনা সেটা দেখা। অনেকের এর পাশাপাশি কিছু হরমোনাল টেস্টও আছে, থাইরয়েডের হরমোন। মূলত অ্যাকচুয়ালি রোগীর সাথে কথা বলে তার হিস্ট্রিটা কেমন, তার ফ্যামিলি হিস্ট্রিটা কেমন, সে কোন গ্রুপে আছে, রিস্কে আছে কিনা, নিয়মিতভাবে কিছু পরীক্ষা আমরা আসলে দিয়ে থাকি। সো আসলে পরীক্ষা করলে কিন্তু লস নাই। একটা পরীক্ষার মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন যে আসলে আমার বডির প্রতিটা পার্টস কেমন আছে। এটা কিন্তু দেখবেন যে আপনি যখন গাড়ি খারাপ হয় শুধু খালি ওই পার্টটাই দেখেন না, ওভারঅল কিন্তু একটা দেখে দেয় যে আমার অন্য অন্য সাইডটা কেমন আছে। কারণ বারবার গ্যারেজে যাবেন, এরকমভাবে আপনি যখন ডক্টরের কাছে যাবেন
আপনি সামগ্রিকভাবে বলবেন, আপনি ধরেন মন খারাপ নিয়েই গেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে থাইরয়েডের জন্য আপনি ডিপ্রেসড, তখন আমরা কিন্তু ওভারঅল তাকে বলি যে কথা বলি যে আপনি ভুলে যাচ্ছেন কিনা, ওজন বেড়ে যাচ্ছে কিনা। দেখা গেলো যে আপনার একটা অপারেশন হবে, সেখানে ধরেন আপনি যেমন একটা গল ব্লাডার অপারেশন হবে, আপনার ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, আপনার কিডনিটা কেমন আছে। সো ওভারঅল কিন্তু যদি আপনি চেক আপের উপর থাকেন, বড় ধরনের জটিলতা কিন্তু এড়ানো সম্ভব, যেটা আমাদের দেশে কম, কিন্তু আমাদের আসলে সচেতনতার এখন সময় হয়েছে। এই যে আমরা প্রোগ্রামগুলো করছি, কেউ যদি দেখে যে না আসলে একটা টাইম ইন্টারভ্যালে আমাদের কিছু পরীক্ষা করানো উচিত, তাদের জন্য অবশ্যই আসলে এটা খুব ফ্রুটফুল হবে বা ভালো হবে। স্যার, যারা আগে হার্ট অ্যাটাকে বাইপাস করেছে তাদের আসলে জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন আনলে ঝুঁকি কমানো যায় আসলে? রাইট, আমরা জানি যে মানি বিগেটস মানি, সেরকমভাবে যদি কারোর হার্ট অ্যাটাক হয়ে যায় একবার, বা পরবর্তীতে যদি উনি ট্রিটমেন্টের ভিতরে না থাকে, ঠিক আছে, তার পরবর্তীতে কিন্তু আরও হার্ট অ্যাটাকের মানে ঝুঁকি বেড়ে যায়, হঠাৎ করে সাডেন ডেথও হয়ে যেতে পারে। তো যারা হার্ট অ্যাটাকের জন্য রিং পুড়িয়েছে অথবা বাইপাস করিয়েছে, তাদের জন্য দুইটা পরামর্শ। নাম্বার 1, একটা হেলদি একটা লাইফস্টাইল লিড করবে, যেখানে খুব তার স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো আছে সেটা গ্রহণ করবে, নিয়মিতভাবে এক্সারসাইজ করবে, তার আদর্শ ওজনটা বজায় রাখবে, তার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে সেটাকে অ্যাভয়েড করবে। তারপরে হচ্ছে তার যে ঘুমের একটা ব্যাপার, সে মনের যত্ন নেবে, রেগুলার মেডিটেশন করবে, ধ্যান করবে, পছন্দের কাজগুলো নিয়মিতভাবে করবে, এবং তা যদি নিয়মিতভাবে ডক্টরের পরামর্শ মাফিক যে ওষুধগুলো তাকে প্রেসক্রাইব করা হয়, যেমন হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, বাইপাস করলো, আমি ভালো আছি, আমার তো এখন তো বাইপাস করা হয়ে গেছে, আবার ওষুধ কিসের? হার্ট অ্যাটাকের পরে রিং লাগানোর পরে আমরা দুইটা ওষুধ সারা জীবন খেতে বলি। একটা হচ্ছে রক্তের কোলেস্ট্রলের ওষুধ এবং রক্ত পাতলা করার ওষুধ। এর পাশাপাশি যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, পাশাপাশি এই ওষুধগুলোই খাবে। অনেকে কী করে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আয়ুর্বেদ ওষুধ খায়, নিজেরাই ডিসিশন নিয়ে আবার দেখো ওষুধ বন্ধ করে বুকে ব্যথা নিয়ে আসছে। ব্যাপার কি, সেদিনকে একটা রুগী দেখলাম, হিস্ট্রি, স্যার আমার তো আবার বুকে ব্যথা করছে, ওনার রিং লাগানো হয়েছে 1.5 মাস আগে। আমার যে এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না, উনি আসলে ওষুধগুলো বন্ধ করে আছে। আমার ওষুধ বন্ধ বলে অনেক কস্টলি তো স্যার, এই জন্য ওষুধগুলো আসলে খেতে পারছি না। হ্যাঁ, এই ওষুধের যে কস্ট, এটাও আসলে কিন্তু খুবই চ্যালেঞ্জিং রুগীদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিছু মানে কম দামি ওষুধ আছে, যেগুলো অনেক সময় আমরা রুগীদেরকে সাজেস্ট করে থাকি, যে মানে অ্যাসপিরিন যেমন 1 টাকা একটা ওষুধ, কিন্তু সেটা একটা লাইফ সেভিং মেডিসিন। তো রুগীদেরকে আসলে আমাদেরও একটা দায়িত্ব আছে যে আমরা সুন্দর করে যাতে কাউন্সেলিং করি, এবং রুগীদেরও কিন্তু তাদের একটা নিজের দায়িত্বর বোধ থেকে ওষুধগুলো যাতে বন্ধ না করে। এখন তো টেলিমেডিসিন খুব একটা স্মার্ট একটা প্রযুক্তি, যেমন ডক্টরের অনেক সময় নাম্বার থাকে, ডক্টরের অ্যাটেন্ডেন্সও নাম্বার থাকে, হসপিটাল নাম্বার থাকে, ফোন করে যে আমার এই অবস্থা, আমি ওষুধগুলো কন্টিনিউ করবো কিনা। আমরা কিন্তু অনলাইনে প্রচুর রুগী কিন্তু ফ্রিও দেখি, প্রেসক্রিপশনও করি, রুগীরাও কিন্তু তাতে অত ফ্রিকোয়েন্ট মনিটরিংয়ে করাও লাগে না। আচ্ছা স্যার, আমার একটি প্রশ্ন রয়েছে, যাদের হৃদরোগ রয়েছে তারা দেখা যাচ্ছে যে ঘুমের ওষুধ খাচ্ছেন এবং পাশাপাশি ড্রিঙ্কস করছে, এইটাতে আপনি মানে এই ব্যাপারটাকে আপনি কতটুকু ঝুঁকিপূর্ণ মনে করেন? আসলে মানুষ কখন তার মানে ঘুমের ওষুধ খায়, যখন তার স্বাভাবিকভাবে ঘুম আসে না। এখন কেন ঘুম আসছে না, কেউ যদি আপনি দেখবেন যে আমি এই ক্ষেত্রে 2টা রুগী মানে দেরকে উদাহরণ দেই। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটি টিএসসির ভিতর যাবেন, অনেক রিক্সাওয়ালা মামা দেখবেন যে পার উপর পা রেখে সমানে আরামে ঘুমাচ্ছে। এটা কেন? ওনারা কায়িক পরিশ্রম এমনভাবে করে, ওনার শরীরের ডিমান্ড। সো আপনি যদি দেখেন যে বিকালবেলা আপনি রেগুলার জোরে জোরে হাঁটেন বা একটু এক্সারসাইজ করেন, আপনার শরীরে অটোমেটিক ডিমান্ড অনুসারে আপনার কিন্তু ঘুম আসবে। 2 নম্বর, আপনি তখন ঘুমের ওষুধ খান। আমাদের দেশের মানুষ এখন কিন্তু কয়েকটা জিনিস খুব বেশি খাচ্ছে। নাম্বার 1 হচ্ছে গ্যাসের ওষুধ খায়, 2 নম্বর ঘুমের ওষুধ খায়, এবং কিছু হলো মানে যত্রতত্র পেইন কিলার খেয়ে ফেলছে। এই যে এইগুলো ওষুধের যে অতিরিক্ত, এবং অ্যান্টিবায়োটিক সেবন করছে, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য কিন্তু মানুষের প্রচণ্ড মানে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। এবং 2050 সালে ধারণা করা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হবে। তো এই যে ঘুমের ব্যাপারটা, আপনি যদি নিজে বুঝেন যে না আমার কেন ঘুম আসছে না, হোয়াট দ্য রিজন, সেভাবে যদি আপনি মেজার নেন, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, মেডিটেশন করেন, হ্যাঁ অনেকে 2-1 দিন স্ট্রেসে থাকলে বা ঘুম নাও আসতে পারে, সেখানে মানে এক্সেপশনাল, কিন্তু রেগুলার যদি আপনি একটা সুস্থ ধারার লাইফ লিড করেন, ঘুমের ওষুধ খাওয়া লাগবে না। নাম্বার 2, ড্রিঙ্কস করা। আমাদের সোশিও মানে কালচারাল পার্সপেক্টিভে কিন্তু ড্রিঙ্কস কিন্তু এবং ধর্মীয় জায়গা থেকে কিন্তু প্রচণ্ড রকমের এটা মানে একটা অপরাধ বা ঘৃণ্য কাজ কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে
অনেকে ফ্যামিলি থেকে শিখে, যে অনেকে মানে দেখা যাচ্ছে খুব স্মার্ট ফ্যামিলি বিলং করে মনে করে একসাথে করে, অনেকে বন্ধু বান্ধবের পাল্লায় করে, আবার অনেকে কালচারাল স্ট্যাটাস মনে করে, কিন্তু দিন শেষে এই কোনো ধরনের কিন্তু ড্রিঙ্কস আমাদের বডির জন্য ভালো না। ঠিক আছে, মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা জিনিস যা করব আমরা হিসাব নিকাশ করব, ঠিক আছে, করে, এবং মানে এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, দিন শেষে দেখা যায় যে আমাদের হার্ট ভালোই থাকে। হৃদরোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা কি সম্ভব কিনা? কিছু হৃদরোগ আছে যেখান থেকে আসলে সম্ভব, যেমন হার্টের একটা টিউমার হলো, কেটে ফেললেন ভালো, কিন্তু আমাদের যে মডার্ন যে ট্রিটমেন্টটা আছে সেই ট্রিটমেন্টের ফলে হৃদরোগীকে মানে যদি সে অ্যাওয়ার্ড থেকে সচেতন থাকে অনেকাংশে ডিলে করা সম্ভব। যেমন কারোর ওজন বেশি হয়ে গেলে আমাদের জানি যে উচ্চ রক্তচাপ হয়, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দেখবেন যে হৃদরোগ করছে। সো কেউ যদি অ্যালার্ট হয়ে যায়, যে এক্সারসাইজ করে অথবা ওজন কমানোর মেডিকেশন নেয়, এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আবার দেখা যায় যে হয়ে গেল, সেটা যদি ট্রিটমেন্ট গ্রহণ করে সেই কমপ্লিকেশন বা জটিলতা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। এবং সারপ্রাইজিংলি যে রোগগুলো হৃদরোগ করে সেটা যদি আমরা ওয়েল কন্ট্রোল করি, 80% ক্ষেত্রে কিন্তু হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। তো আমাদের আসলে এই ক্ষেত্রে সচেতনভাবে রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করাই আমাদের দায়িত্ব। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে হৃদরোগ প্রতিরোধের সবচেয়ে জরুরি পদক্ষেপ কি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এই জায়গায় অনেক মানুষের কাজ করার সুযোগ আছে। আমি তো মনে করি এটা ফ্যামিলি থেকে যেমন একটা মানে শিক্ষা, স্কুল লেভেলে এডুকেশন, আমাদের বিভিন্ন সামাজিক আন্দোলন এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আমরা যারা চিকিৎসক আছি সব লেভেলেই আসলে দায়িত্ব থাকা উচিত। আপনি জানেন যে সারা বিশ্বে প্রতি বছর 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়। কিছুদিন আগে আমরা পালন করলাম। সেখানে মেসেজ ছিল যে ডোন্ট মিস আ বিট, আমরা জন্য প্রতিটা হৃদস্পন্দনের যত্ন নিই। সত্যি তাই, নো হার্ট নো লাইফ। আপনার যদি হার্ট থেমে যায় আপনি কিন্তু থেমে যাবেন। সো হার্টকে বলা হয় বডির সবচেয়ে স্মার্ট একটা ভাইটাল অর্গান। আপনি যদি মনের যত্ন নেন, হার্টের যত্ন নেন, দেখবেন যে আপনি শরীর ভালো থাকছে, আপনি সমস্ত কিছু খুব সুন্দর করে করতে পারছেন। এটার জন্য দরকার একটা সুস্থ ধারার হার্ট হেলদি একটা লাইফস্টাইল লিড করা, আমাদের নিয়মিতভাবে একটা স্বাস্থ্যকর খাবার অভ্যাস তৈরি করা, আমরা যে নিয়মিতভাবে এক্সারসাইজ করি, আমাদের ওজন বেড়ে গেলে সেদিকে খেয়াল রাখা, আমাদের যদি ব্যাড হ্যাবিটগুলো থাকে সেই হ্যাবিটগুলো কমিয়ে ফেলা, আমাদের ঘুমের যত্ন নেওয়া, আমাদের মানে মনের যত্ন নেওয়া, এবং ওভারঅল ডক্টরের কাছে যেয়ে আমাদের যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কোলেস্ট্রল থাকে, সেইগুলোকে আসলে কন্ট্রোল করা। এবং এইটা কিন্তু মানে সব বয়স থেকে করা উচিত। এই জন্য বলবো ইনভেস্ট ইউর হেলথ অ্যান্ড এনজয় এ ভেরি গুড লাইফ। স্যার, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে প্লিজ। আপনারা জানেন যে সারা বিশ্বে হৃদরোগের জন্যই কিন্তু মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে। মৃত্যু মানুষের হবে, কিন্তু খুব অপরিণত বয়সে যদি কারোর মৃত্যু হয় তাহলে সেটা কিন্তু খুবই সারপ্রাইজিং এবং খুব আনএক্সপেক্টেড, এবং আমরা কিন্তু মর্মাহত হই। তো আমরা চাই একটা ন্যাচারাল ডেথ হোক মানুষের, এবং সেটা সুস্থ স্বাভাবিক মানুষের না হয়ে একটা ধরেন একটা বয়স্ক মানুষের মৃত্যু হোক, সেটা ভালো। তো হৃদরোগ যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমরা যে স্বাস্থ্যকর অভ্যাসগুলো বললাম সেই অভ্যাসগুলো আমরা মেনে চলি। প্রয়োজনে আমরা ডক্টরের সাথে পরামর্শ করি, যারা কার্ডিওলজিস্ট আছেন অথবা যারা ইন্টার্নিস্ট আছেন অথবা যে কোনো ডিসিপ্লিনের ডক্টর হতে পারে, ওনাদের কাছে যেয়ে এবং আমাদের হার্ট ভালো রাখার জন্য কি কি করা যেতে পারে বা কি কি মেজার নিলে আমাদের হার্ট সুস্থ থাকে সেগুলো আমরা মেনে চলি, তাহলে আমাদের হার্ট ভালো থাকবে এবং ওভারঅল আমাদের কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, হৃদয় সুস্থ থাকলেই জীবন থাকে প্রাণবন্ত। তাই নিয়মিত ব্যায়াম করুন, সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন আর মানসিক চাপ কমান। মনে রাখবেন, সুস্থ হৃদয় সুন্দর জীবনের চাবিকাঠি। নিজের যত্ন নিন, প্রিয়জনের যত্ন নিন। আবার দেখা হবে পরবর্তী স্বাস্থ্য বেলায় নতুন একটি স্বাস্থ্য সচেতনতামূলক পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য বেলার সঙ্গে থাকুন, কালবেলার সঙ্গে থাকুন।